আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ময়মনসিংহ বোর্ড 2024 সালের আর্থিক অবস্থা বিবরণীর প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমে একটা প্রতিষ্ঠানের নাম প্রিয়াঙ্কা স্টুডিও এর 31 ডিসেম্বর 2023 তারিখের রেওয়ামিল নিম্নরূপ। এরপর এখানে হচ্ছে আমরা রেওয়ামিল দেখতে পারতেছি হিসাবের অনেকগুলো, যেগুলো হচ্ছে মূলধন হচ্ছে 2,10,000 টাকা, 5% বিনিয়োগ মার্চ মাসের 1 তারিখ, 1,20,000 টাকা অতিরিক্ত মূলধন 10,000 টাকা, স্টুডিও যন্ত্রপাতি 2 লক্ষ টাকা, অফিস সাপ্লাইজ 5,000 টাকা, 12% প্রদেয় নোট 50,000 টাকা, বেতন খরচ দুই ভাগে 2/3 অংশ 14,400 টাকা। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, বেতন অংশ দুই তিন অংশ মানে হচ্ছে কি, সম্পূর্ণ বেতন হচ্ছে 3 অংশ, যার 2 অংশ পরিশোধ করা হয়েছে, আর সেই 2 অংশের মূল্য হচ্ছে 14,400 টাকা। এর মধ্যে 1 অংশের টাকা কিন্তু দেওয়া হয়নি, সেটা হচ্ছে আমাদের বকেয়া আছে। ঠিক আছে, তার মানে 2 অংশ পরিশোধ করা হয়েছে, 1 অংশ দেওয়া হয়নি, সেটা হচ্ছে বকেয়া। ভাড়া খরচ 10,000 টাকা, পুঞ্জীবিত অবচয় যন্ত্রপাতি 5,000 টাকা, প্রদেয় হিসাব 41,000 টাকা, ছবি তোলা হতে হয় 89,400 টাকা। এটা কিন্তু আমার সেবায়। ঠিক আছে, ছবি তোলা হতে আয়, এটা একটা অন্য নাম হচ্ছে সেবায়। অনুপার্জিত আয় 12,000 টাকা, প্রাপ্য হিসাব 47,000 টাকা, নগদ তহবিল 16,000 টাকা, কমিশন খরচ 5,000 টাকা। এরপর হচ্ছে সমন্বয়তে কি বলছে দেখি। 31 ডিসেম্বর 2023 তারিখে অনুপার্জিত সেবায় 10,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অফিস সাপ 2 নম্বর সমন্বয়তে বলছে অফিস সাপ্লাইজ খরচের পরিমাণ 4,000 টাকা এবং প্রদেয় নোটের উপর 6 মাসের সুদ অপরিশোধিত রয়েছে। 3 নম্বর বলছে প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায় যোগ্য নয়। 4 নম্বর বলছে স্টুডিও যন্ত্রপাতির উপর 5% হারে অবচয় ধরতে হবে। ক নম্বর প্রশ্ন, বেতন খাতের মোট অপরিশোধিত টাকার পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, চলো আমরা আমাদের প্রশ্নের সমাধানে চলে যাই। আমরা প্রথমে লিখবো 1 নং প্রশ্নের সমাধান, ক নাম্বার। এরপর শিরোনাম দিব বেতন খাতের মোট অপরিশোধিত টাকার পরিমাণ নির্ণয়। এরপর আমরা আমাদের ছকটা টানবো বিবরণ টাকা টাকা। এরপর হচ্ছে অপরিশোধিত বেতন আমরা কোথায় আসছি দেখো, আমরা রেওয়া মিল থেকে প্রথমেই বলছিলাম যে বেতন খরচ 14,400 টাকা। সম্পূর্ণ বেতন 3 অংশ, যার মধ্যে 2 অংশ দেওয়া হয়েছে, 1 অংশ দেওয়া হয়নি। 1 অংশ হচ্ছে আমাদের বকেয়া বেতন। ওই বকেয়া বেতনই হচ্ছে আমাদের অপরিশোধিত বেতন। এর জন্য আমরা কি করছি, 14,400 টাকা লিখছি। তার সাথে কি করছি, যে 2 অংশ আমরা দিয়ে, আমাদের 1 অংশ বকেয়া ছিল, 1 অংশ দিয়ে গুণ করছি, আর যে 2 অংশ আমরা দিয়ে ফেলছি সেটা দিয়ে ভাগ করে ফেলছি। এর জন্য আমাদের কত টাকা আছে, 7,200 টাকা আছে। তাহলে আমাদের অপরিশোধিত বেতন কত, 7,200 টাকা। আমি আবার বলি, অপরিশোধিত বেতনের আমরা হচ্ছে 2 অংশ পরিশোধ করে দিয়েছি, এই জন্য 2 দিয়ে ভাগ করে দিয়েছি। আর 1 অংশ যেহেতু আমাদের বকেয়া ছিল, এই জন্য 1 দিয়ে গুণ করে দিয়েছি। ঠিক আছে, এরপর আমরা আমাদের খ নাম্বার প্রশ্নতে যাই। উপরোক্ত তথ্যাবলী হতে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করো, তার মানে বিশদায়ী বিবরণী তৈরি করতে বলছে। তাহলে আমরা খ নাম্বার প্রশ্ন লিখলাম, প্রতিষ্ঠানের নাম বিশদায়ী বিবরণী 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। বিশদায়ী বিবরণী বলে অবশ্যই সমাপ্ত বছরের জন্য লেখাটি লিখতে হবে। এরপর আমরা দিব বিবরণ টাকা টাকা। এবার আমরা কি করব, এখানে আয় সমূহ লিখব, যেহেতু এটি আমাদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, এর জন্য আমরা এখানে আয় সমূহ লিখব। তো আমাদের প্রতিষ্ঠানে আয় কি ছিল, রেওয়া মিলে প্রথমে ছিল ছবি তোলা হতে আয়। ছবি তোলা হতে আয়, এখানে আয় লিখিয়ে দেওয়া আছে 89,400 টাকা, রেওয়া মিল থেকে নিয়ে আসলাম। এরপর হচ্ছে তোমরা দেখবা তোমাদের সমন্বয়তে বলে দেওয়া ছিল, দেখো, অনুপার্জিত সেবায় 10,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। হ্যাঁ, তো সেবায়ের টাকা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার মানে হচ্ছে এটা আমার আয় হয়ে গেছে, আয় হয়ে অনুপার্জিত সেবায় হচ্ছে মানে আমার অগ্রিম আয় হয়েছে। হ্যাঁ, মানে আমি সেবা দেই নাই, কিন্তু আমি আগের থেকে টাকা পরিশোধ করে দিয়েছিলাম। ওই টাকাটা মেয়াদ যখন হচ্ছে উত্তীর্ণ হয়ে গেছে, মানে যখন আমি হচ্ছে টাকাটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন সেটা আমার কি হয়ে যায়, আয় হয়ে যায়। ঠিক আছে, এজন্য যখন হচ্ছে বলছে অনুপার্জিত সেবায় 10,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তার মানে হচ্ছে ওই, মানে আমার যে অনুপার্জিত সেবা, এটা কি আয় হয়েছে, এই জন্য আমরা যোগ লিখছি অনুপার্জিত সেবায় অর্জিত অংশ 10,000 টাকার। তাহলে আমাদের রেওয়ামিলে ছিল 89,400 টাকা, অনুপার্জিত সেবায় হচ্ছে আয়, অনুপার্জিত সেবায় হচ্ছে অর্জিত হয়েছে 10,000 টাকা, তাহলে আমাদের মোট হচ্ছে 99,400 টাকা। এরপরে দেখো আমাদের রেওয়া মিলের হচ্ছে এখানে লিখেছিল 5% বিনিয়োগ 1,20,000 টাকা, আমরা এটা মার্চের মাসের 1 তারিখে বিনিয়োগ করছি। ঠিক আছে, তাহলে আমরা যখন বিনিয়োগের সুদ ধরবো, তখন আমরা কত মাসের ধরবো, 10 মাসের ধরবো। এই জন্য বিনিয়োগের সুদ 1,20,000 5%। 5% ধরলে আমরা 1 বছরের টাকা পাবো, কিন্তু যেহেতু আমরা মার্চের 1 তারিখে বিনিয়োগ করছি, তো সেখান থেকে ডিসেম্বর পর্যন্ত হিসাব করলে 10 মাসের সুদ হয়। এই জন্য আমরা 10 দিয়ে গুণ দিছি আর 12 দিয়ে ভাগ দিছি, এতে করে আমাদের 5,000 টাকা হয়। তাহলে আমাদের মোট আয় কত হয়েছে, 99,400 টাকা।
বিনিয়োগের সুদ 5,000 টাকা, মোট হচ্ছে 1,04,400 টাকা। এটা হচ্ছে আমাদের মোট আয়। এরপর আমরা করব কি বাদ ব্যয়সমূহ, ব্যয়সমূহ বাদ দিব। তো প্রথমে আমরা কি নিয়ে আসবো, বেতন খরচ। বেতন খরচ ছিল আমাদের কত, বেতন খরচ রেওয়া মিল থেকে নিয়ে আসছি 14,400 টাকা, তার সাথে আমরা বকেয়া যোগ করব। তো বকেয়া কিভাবে যোগ করব, 14,400 টাকার সাথে দুই অংশ পরিশোধ করে দেওয়া ছিল, সেটাতে ভাগ করছি, আর এক অংশ যেহেতু আমাদের দেওয়া হয়নি সেজন্য আমরা গুণ করছি, এই জন্য আমাদের কত টাকা আসে, 7,200 টাকা। তাহলে কত, 21,600 টাকা। এটা আমরা ক নাম্বারে বের করেছি, 7,200 টাকা বকেয়া অংশটুকু, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বেতনের সম্পূর্ণ তিন অংশ, তিন অংশের মধ্যে দুই অংশ পরিশোধ করা ছিল, এক অংশ যেটা বকেয়া ছিল ওইটা আমরা করেছি কি বের করছি। তাহলে মোট আমাদের 21,600 টাকা হয়। ভাড়া খরচ 10,000 টাকা রেওয়া মিল থেকে নিয়ে আসছি, কমিশন খরচ 5,000 টাকা রেওয়া মিল থেকে নিয়ে আসছি, অফিস সাপ্লাইজ করে 4,000 টাকা, এটা সমন্বয়তে দেওয়া ছিল। দেখো আমাদের সমন্বয়তে 2 নম্বর সমন্বয়তে বলছে অফিস সাপ্লাইজ খরচ, অফিস সাপ্লাইজ খরচের পরিমাণ 4,000 টাকা, ঠিক আছে। 4,000 টাকা কিন্তু আমাদের খরচ ছিল, সেই খরচটা আমরা কি করছি, সমন্বয় খরচটা এখানে লিখে দিছি, অফিস সাপ্লাইজ খরচ 4,000 টাকা। এরপরে দেখো আমাদের প্রদেয় নোটের উপর একটা কথা বলছিল যে প্রদেয় নোটের উপর 6 মাসের সুদ অপরিশোধিত রয়েছে, তার মানে আমাদের প্রদেয় নোটের সুদ বের করতে হবে। তো আমাদের রেওয়া মিলে 12% প্রদেয় নোট ছিল 50,000 টাকা, ঠিক আছে। তো প্রথমে আমরা লিখবো প্রদেয় নোটের সুদ 50,000-এর 12%, যেহেতু আমাদের 6 মাসের সুদ বের করতে বলছে এই জন্য 6 দিয়ে গুণ করছি, 12 দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের কত আসে, 3,000 টাকা আসে। এবার আমরা বের করব যন্ত্রপাতির অবচয় বা স্টুডিও যন্ত্রপাতির অবচয়। তো আমাদের রেওয়া মিলে স্টুডিও যন্ত্রপাতি কিন্তু দেওয়া ছিল, যে স্টুডিও যন্ত্রপাতি ছিল 2,00,000 টাকা, তার উপর আমাদের বলছে স্টুডিও যন্ত্রপাতির উপর 5% অবচয় ধরতে হবে। তার মানে হচ্ছে আমরা রেওয়া মিল থেকে স্টুডিও যন্ত্রপাতি 2,00,000 টাকার উপর 5% যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আসে 10,000 টাকা। এরপরে দেখো আমাদের আর কোনো খরচ রেওয়া মিলে নাই, আমাদের একটাই হচ্ছে সমন্বিত খরচ ছিল, প্রাপ্য হিসাবের উপর 2,000 টাকা আদায়যোগ্য নয়। এটা কিন্তু হচ্ছে কি আমাদের প্রাপ্য হিসাব, মানে আমরা একটা ধারে একটা পণ্য বিক্রি করছিলাম, সেই টাকাটা আমরা কোনোভাবে পাবো না, তার মানে হচ্ছে এটা আমার জন্য খরচ। যেহেতু আমাদের একটা খরচ, সেক্ষেত্রে আমরা এখানে কি লিখবো, অলিখিত অনাদায়ী পাওনা 2,000 টাকা লিখে দিব, ঠিক আছে। যেহেতু এটা আমাদের খরচ, অলিখিত অনাদায়ী পাওনা লিখবো। তাহলে আমরা যদি আমাদের সকল খরচগুলা পেয়ে গেছি, সবগুলো যোগ করলে আমাদের মোট খরচ হচ্ছে 55,600 টাকা। তাহলে আমাদের মোট আয় ছিল 1,04,400 টাকা। আমাদের তাহলে মোট ব্যয় হয়েছে হচ্ছে 55,600 টাকা। তাহলে আমাদের নিট মুনাফা হবে 48,800 টাকা। নিট মুনাফা হচ্ছে 48,800 টাকা। এবার গ নাম্বার প্রশ্নতে যাই। আচ্ছা, এবার আমরা আমাদের গ নাম্বার প্রশ্নতে যাই। গ নাম্বার প্রশ্নতে বলছে দেখো 31 ডিসেম্বর 2023 তারিখে প্রিয়াঙ্কা স্টুডিওর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তার মানে আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে, ঠিক আছে, আংশিক, যেহেতু সম্পদের পাঁচটা আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখবো গ নাম্বার লিখছি প্রিয়াঙ্কা স্টুডিও প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী আংশিক। আংশিক লিখবো কেন, আংশিক লিখবো, এখানে কিন্তু বলছে মোট সম্পদ, আমাদের সম্পূর্ণ তৈরি করতে বলে নাই, ঠিক আছে। আর্থিক অবস্থার বিবরণী যখন সম্পূর্ণ তৈরি করতে বললে আমরা আংশিক কথাটা লিখবো না, যেহেতু আমাদের মোট সম্পদ একটা পাশ বের করতে বলছে সেই জন্য আমরা আংশিক লিখছি। এরপর আমরা কি লিখবো, 31 ডিসেম্বর 2023 তারিখ, এই তারিখটা দিয়ে দিব, ঠিক আছে। এরপর আমরা আমাদের হচ্ছে সাধারণ ছকটা টানবো, বিবরণ, তারপর তিনটা টাকার ঘর, বিবরণ তিনটা টাকার ঘর লেখার পর আমরা হচ্ছে সম্পদ সমূহ শিরোনাম দিব, তারপর ওখানে কি লিখবো, চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে আমাদের যে রেওয়া মিলে প্রথমে কি ছিল, নগদ তহবিল 16,000 টাকা লিখলাম। তারপর হচ্ছে বিনিয়োগের অনাদায়ী সুদ 5,000 টাকা, এটা আমরা কোথায় থেকে নিয়ে আসছি, এটা কিন্তু আমরা এটা কিন্তু আমরা দেখো এই যে আমাদের বিশদ বিবরণীতে বিনিয়োগের সুদ 5,000 টাকা বের করছিলাম না, এখান থেকে আমরা কি করছি, বিনিয়োগে অনাদায়ী সুদটা 5,000 টাকা নিয়ে আসছি, ঠিক আছে। এরপর অফিস সাপ্লাইজটা কোথা থেকে নিয়ে আসছি, দেখো অফিস সাপ্লাইজ আমাদের রেওয়া মিলে ছিল কত, 5,000 টাকা, সেটা আমরা কি করছি লিখে আসি। আর সমন্বয়তে সেই অফিস সাপ্লাইজের থেকে খরচ হচ্ছে কত, 4,000 টাকা। তো আমাদের রেওয়া মিলে অফিস সাপ্লাইজ ছিল 5,000 টাকা, তার মধ্যে 4,000 টাকা আমরা খরচ করে দিছি, এই জন্য 4,000 টাকা আমরা বিয়োগ করব। তাহলে আমাদের কত টাকা আসে, 1,000 টাকা অফিস সাপ্লাইজ আসে, ঠিক আছে। এরপর দেখো আমাদের প্রাপ্য হিসাব ছিল 47,000 টাকা, সেটা আমরা লিখলাম। এরপর আমাদের সমন্বয়তে বলা ছিল প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য নয়, তাহলে প্রাপ্য হিসাব 47,000 টাকা থেকে বাদ অলিখিত অনাদায়ী পাওনা, যে টাকাটা আমরা পাই না আমাদের জন্য খরচ, সেটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের মোট প্রাপ্য হিসাব কত টাকা আসে, 45,000 টাকা আসে। তাহলে আমাদের মোট চলতি সম্পদ কত টাকা দাঁড়াইলো, 16,000, 5,000, 1,000, 45,000, মোট যোগ করলে দাঁড়ায় হচ্ছে 67,000 আমাদের মোট চলতি সম্পদ। এরপর আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখবো। দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমরা রেওয়া মিলের একদম শুরুতে 5% বিনিয়োগ থেকে নিয়ে আসছি, ঠিক সেই টাকাটা আমরা এখানে বসাই দিলাম। এরপর আমরা দিব স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদে আমাদের কোথায় ছিল, এই যে আমাদের
কই গেল, এই যে স্টুডিও যন্ত্রপাতি 2 লক্ষ টাকা আমরা স্থায়ী সম্পদে নিয়ে আসছি। হ্যাঁ, তারপর স্টুডিও যন্ত্রপাতি নিয়ে এসেছি। এরপর দেখো আমাদের রেওয়া মিলে পুঞ্জীবিত অবচয় নামে একটা শিরোনাম ছিল, তো আমরা কি করব, যন্ত্রপাতির সাথে অবচয় বাদ দিব, যেহেতু বাদ পুঞ্জীবিত অবচয়। এখন দেখো পুঞ্জীবিত অবচয় ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে। আমাদের রেওয়া মিলে ছিল 5,000 টাকা, এই 5,000 টাকা লিখলাম। এরপর আমাদের রেওয়া মিলের আমাদের কিন্তু রেওয়া মিলে 5,000 টাকা আগের থেকে দেওয়া ছিল, তার উপর আমাদের আবার নতুন করে 5% হারে অবচয় ধরতে হবে। ঠিক আছে, তার মানে আগের থেকে 5,000 টাকা ছিল, আবার 2 লক্ষ টাকার উপর আমাদেরকে 5% অবচয়, যদি 5% অবচয় ধার্য করতে বলে, তা নতুন টাকা আমাদের কত টাকা হয়, 10,000 টাকা। তাহলে আমাদের মোট পুঞ্জীবিত অবচয় কত দাঁড়ালো, 15,000 টাকা। তাহলে 2 লক্ষ টাকা সম্পদ, তার মধ্যে পুঞ্জীবিত অবচয় 15,000 টাকা বাদ দিলে আমাদের কত টাকা আসে, 1,85,000 টাকা আসে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের তাহলে মোট সম্পদ কত দাঁড়াইলো, চলতি সম্পদ 67,000 টাকা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ 1,20,000, স্থায়ী সম্পদ 1,85,000 টাকা। তাহলে মোট সম্পদ কত হবে, 3,72,000 টাকা হবে আমাদের মোট সম্পদ। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা হচ্ছে আমার ভিডিওতে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং কমেন্টে জানাও তোমাদের কেমন ধরনের ভিডিও তোমরা পেতে চাও। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য। শুভকামনা। এর সাথে আমি আমার ভিডিওটি শেষ করছি।